বিজ্ঞানী মেঘনাথকে হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে ছোট জাত। কোনোভাবে শূদ্রের প্রবেশ তিনি করতে দেবেন না। ইংরেজকে চিঠি লিখেছিলেন, যাকে আপনারা বিদ্যাসাগর নাম দিয়েছেন। রোহিত বেমুলার কথা আপনারা জানেন। প্রাতিষ্ঠানিকভাবে তাকে হত্যা করা হলো। পায়েল তাদবি আত্মহনন করতে বাধ্য হলো। দিল্লিতে শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন দক্ষিণ ভারতের মতো। জাতিবাদীরা তাকে ল্যাম্প পোস্টে গলায় দড়ি দিয়ে হত্যা করেছিল। রিবকের জুতো পরেছে কেন একজন দলিত, সেই জন্য তাকে পিটিয়ে হত্যা করলো, মব লিঞ্চিং করে হত্যা করলো। মোচ রাখার অপরাধে মব লিঞ্চিং করে হত্যা করা হলো। কেন দলিত হয়ে ঘোড়ায় চড়বে? তাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে ভয়ঙ্কর ভাবে পেটানো হলো। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এবং জয়পাল সিং মুন্ডার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সামাজিক ন্যায় পাবার জন্য এই জনসংখ্যা অনুপাতে তাদের ভাগিদারি অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যে দিয়ে পূরণ করতে, এই ব্যবস্থাটা শুধুমাত্র সমতা নয়, কমপ্লিট একটি সমতা মানুষের মধ্যে ধীরে 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 জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন। আমি শরদিন্দু বিশ্বাস। সম্প্রতি এই সংরক্ষণ বিরোধী একটি সংগঠন তৈরি হয়েছে। এই সংরক্ষণ বিরোধী সংগঠনটি এরা এসসি এসটিদের সংরক্ষণ তুলে দেওয়ার জন্য একেবারে গলা ফাটাচ্ছে। শুধু গলা ফাটানো নয়, এরা এমন ব্যবহার করছে যেন এসসি এসটিদের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। জাতি তুলে গালাগাল করছে, বাপ মা তুলে গালাগাল করছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি কর্মক্ষেত্রে অপমান করতে ছাড়ছে না। এই যে যে জাত বিদ্বেষের জন্য 1992 সালে আত্মঘাতী হতে হয়েছিল সবর সমাজের প্রথম গ্রাজুয়েট চুনি কোটালকে। হত্যা যিনি করেছিলেন তার সেই ব্রাহ্মণ শিক্ষকের কোনো কঠিন শাস্তি হয়নি। আসলে দেখবেন যে সংরক্ষণের বিরুদ্ধে, এই যে সাংবিধানিক সংরক্ষণের বিরুদ্ধে, মৌলিক অধিকার রক্ষার বিরুদ্ধে এই ব্রাহ্মণরা বাধা দিয়ে আসছে। আপনারা দেখেছেন যে মুসলিম শাসকদের ব্যবহার করে এই সার্বজনীন শিক্ষা ব্যবস্থাটাকে তো ওরা ধ্বংস করে দিয়েছিল। মুসলিম দরবারে কাল্পনিক পৌরাণিক জাল বিস্তার করে এরা মুসলিম শাসকদের বোঝাতে পেরেছিল যে তাদের পূর্বপুরুষ এই দেশের মূল নিবাসীদের গোলাম বানিয়েছিল এবং তাদের চতুর্বর্ণের খোয়াড়ে ঢুকিয়ে দিয়ে একটা ব্যবস্থা চালু করেছিল। এবং সেই চতুর্বর্ণের ব্যবস্থা চালু করতে গিয়ে মনুস্মৃতি থেকে শুরু করে এদের যে বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, এমনকি গীতাতেও পর্যন্ত এই বর্ণ ব্যবস্থার জয়গান করা হয়েছে। এই ধরনের কাহিনীকে, কল্পকাহিনীকে মুসলিম শাসকেরা বিশ্বাস করেছে, যদিও এই সমস্ত কল্পকাহিনী হচ্ছে ব্রাহ্মণের মগজ থেকে বেরোনো এবং অনৈতিহাসিক। তো স্বাভাবিক কারণে ধর্মটাকে ঢাল করে তারা কি করেছে, এই দেশের যারা মূল নিবাসী তাদেরকে চিরকালের জন্য বঞ্চিত করেছে। এই কল্পকাহিনীর মধ্যে রচিত হয়েছে সম্মুখ হত্যার কাহিনী। সম্মুখ একটি কল্পকাহিনী, অর্থাৎ এই কল্পকাহিনী রচিত করে সম্মুখকে হত্যা করা যায়, এটাকেই দেখাতে চেয়েছিল এই ব্রাহ্মণবাদী সমাজ। তৈরি হয়েছে একলব্যের আঙুল কেটে গুরু দক্ষিণা দেওয়ার কাহিনী। এখানেও নির্মম ভাবে গুরু দক্ষিণা দিতে হবে বলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে দিতে হলো, অর্থাৎ সে যাতে ওই শিক্ষা গ্রহণ না করতে পারে, অর্থাৎ শিক্ষা থেকে বঞ্চিত করার জন্য এরকম একটি নৃশংস পদ্ধতিকে গুরু দক্ষিণা হিসেবে চালিয়ে দিল ব্রাহ্মণেরা
এবং এ বলল যে না, চতুর্বর্ণের বাইরে যদি কেউ এই বর্ণ ব্যবস্থার বিরোধিতা করে তাহলে এই সম্মুখ এবং একলব্যের মতো অবস্থা হবে। তারা চাইছে ভক্ত প্রহ্লাদের মতো, অন্ধভক্ত চাইছে তারা ভক্ত প্রহ্লাদের মতো সারাক্ষণ নারায়ণ নারায়ণ করে যাবে। তখন নারায়ণ করতো, এখন অন্য চিৎকার শুরু করেছে। ভাবুন অবস্থা, একদিকে নিষাদ বলে একলব্যের আঙুল কেটে নেওয়া হলো, শূদ্র বলে সম্মুখকে হত্যা করা হলো, কিন্তু অন্যদিকে জবালা পুত্র সত্যকাম সে নিজের বাপের নামটি বলতে পারলো না। তার মার কাছ থেকে সে জেনে এলো কোন এক ঋষি নাকি তার মাকে বলাৎকার করেছিল, সেই ঋষির বীর্য ধারণ করে জবালা সত্যকামকে জন্ম দিয়েছে। এরকম একটি ক্ষেত্র যে হয়ে গেল ব্রাহ্মণ, এবং সেই ব্রাহ্মণ জন্যেই সত্যকাম বিদ্যালয়ে বা গুরু গৃহে থাকার অনুমতি পেয়ে গেল। ধনুর্ধর হওয়া সত্ত্বেও একালব্যের আঙুল কেটে নিতে হলো গুরু দক্ষিণা হিসাবে। আর সত্যকাম এরকম একটি ক্ষেত্রজ বলে সে গুরুগৃহে জায়গা পেয়ে গেল। এই যে বিভেদ, এই বিভেদ রচনা করে জনমানুষে একটা ধারণা পুঁতে দিয়েছে ব্রাহ্মণবাদী সমাজ। ইংরেজ আমলে যে সংস্কার মুভমেন্ট গুলো হয়, আস্তে আস্তে বুনিয়াদী শিক্ষা প্রতিষ্ঠিত হয়। জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রী ফুলে তারা ব্রিটিশ পার্লামেন্টে বোঝানোর চেষ্টা করে যে সার্বজনীন শিক্ষা দিতে হবে এবং শিক্ষান্তে চাকরির ব্যবস্থা করতে হবে, এবং সেই জন্যই দুজনই শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য তারা অ্যাওয়ার্ডেড হয়েছিলেন। তো এই যে ব্যবস্থাটা যেটা পুঁতে দিয়েছে ব্রাহ্মণবাদীরা, ঘৃণা, চতুর্বর্ণের খোয়ার, সেটা কাজ করেছে, ব্রিটিশ সময়ও কাজ করেছে। বিজ্ঞানী মেঘনাদকে হস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ সে ছোট জাত। যাকে বিদ্যাসাগর বলেন আপনারা, সেই বিদ্যাসাগর ইংরেজদের চিঠি লিখেছিলেন যে এখনো ব্রাহ্মণদের শিক্ষা পূর্ণ হয়নি, তাই উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কোনোভাবে শূদ্রের প্রবেশ তিনি করতে দেবেন না। ইংরেজকে চিঠি লিখেছিলেন, যাকে আপনারা বিদ্যাসাগর নাম দিয়েছেন। সে চিঠি আমাদের কাছে আছে, পাবলিক ডোমাইনে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো স্বাভাবিক কারণে এই যে জাতপাতের বিভেদ, যে মানসিকতা, সেই মানসিকতার জন্য বিজ্ঞানী মেঘনাদকে এইভাবে অপদস্থ হতে হয়েছিল। রোহিত বেমুলার কথা আপনারা জানেন, প্রাতিষ্ঠানিকভাবে তাকে হত্যা করা হলো। পায়েল তদবি মতো একজন ডাক্তার শুধুমাত্র শিডিউল ট্রাইব হওয়ার জন্যে তার যে সহপাঠীরা তাকে এমন অত্যাচার করলো যে পায়েল তদবি সে আত্মহনন করতে বাধ্য হলো। মুথু আপনারা জানেন যে দিল্লিতে শিক্ষা গ্রহণ করতে এসেছিলেন দক্ষিণ ভারতের মুথু, জাতিবাদীরা তাকে ল্যাম্প পোস্টে গলায় দড়ি দিয়ে হত্যা করেছিল। রিবকের জুতো পরেছে কেন একজন দলিত, সেই জন্য তাকে পিটিয়ে হত্যা করলো, মব লিঞ্চিং করে হত্যা করলো। মোচ রাখতে পারবে না একজন পাঞ্জাবি যুবক, সে মোচ রেখেছে কেন দলিত হয়ে, সেই মোচ রাখার অপরাধে তাকে মব লিঞ্চিং করে হত্যা করা হলো। ঘোড়ায় চড়ে সক্ষম একজন মানুষ, বড় চাকরি করে, সে ঘোড়ায় চড়ে মানে বিয়ে করতে যাবে, কেন দলিত হয়ে ঘোড়ায় চড়বে? তাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে ভয়ঙ্কর ভাবে পেটানো হলো। সামনে পরীক্ষা, মন্দিরে প্রসাদ খেতে গেছে একটি হায়ার সেকেন্ডারির ছেলে, শিডিউল কাস্ট হয়ে সে মন্দিরে ঢুকে প্রসাদ খেতে এলো কেন? তাই তাকে ল্যাম্পপোস্টে বেঁধে পিটিয়ে মেরে ফেললো সবর্ণ সমাজের মানুষেরা।
তো যুগের পর যুগ এইভাবেই মূল নিবাসীদের, এসসি এসটিদের উপরে নৃশংস অত্যাচার নামিয়ে আনা হয়েছে। তাদেরকে একেবারে সর্বক্ষেত্র থেকে বঞ্চিত করার জন্য যত রকমের ফন্দি, যত রকমের ষড়যন্ত্র রচিত করা যায় সেইগুলো রচিত হয়েছে। এই সমস্ত কিছুই উঠে এসেছিল, এই আলোচনাটাই উঠে এসেছিল সংবিধান সভায়। আর সংবিধান সভার আগে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর 1932 সালে রামসে ম্যাকডোনাল্ডের তিনি মন্ত্রী ছিলেন। সেই সময় যে গোল টেবিল বৈঠক ডাকা হয়, সেখানে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এই ভারতবর্ষের যারা অ্যাবরিজিনাল তাদের জন্য কমিউনাল অ্যাওয়ার্ড চেয়েছিলেন। এইবার ভাবুন, ভালো করে বুঝে নিন যে কমিউনাল অ্যাওয়ার্ডটা কি। কমিউনাল অ্যাওয়ার্ড হচ্ছে কমিউনিটির শংসাপত্র, অর্থাৎ বর্ণ ব্যবস্থায় ভারতের গোটা সমাজ বিভক্ত আছে, কিছু ধর্মীয় গ্রুপ, সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পায় মুসলিমরা, সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পায় খ্রিস্টানেরা, সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পায় অ্যাংলো ইন্ডিয়ানেরা। কিন্তু এই যে ভারতের মূল নিবাসী, বিশেষ করে এসসি এসটিদের প্রপোর্শন জানা নেই। এই কারণে যখন উডের ডেসপাস হয়েছিল তখন নেটিভ কথাটি ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ বলা হয়েছিল যে নেটিভদের সামাজিক ন্যায় দেবার জন্যে এবং তাদের শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে উন্নীত করার জন্য এই বুনিয়াদী ব্যবস্থাটা হবে। সেই উডের ডেসপাস ভারতের সবর্ণ সমাজের মানুষেরা সেটাকে ব্যবহারই করতে দিল না। স্কুল কলেজ তৈরি হলো, কিন্তু তার উপরে ডমিনেশন হচ্ছে এই জাতিবাদী মানুষগুলোর। এরা জাত জালিয়াতি করে এই সমস্ত জায়গায় ডমিনেশন করেছে। অর্থাৎ উডের ডেসপাস যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, সেই উডের ডেসপাসটাকে কার্যকর করতে দেয়নি সবর্ণ সমাজের মানুষেরা। আর সেই জন্যেই হান্টার কমিশন গঠন করে। উডের ডেসপাস কতটা এগোলো, কতটা সামাজিক ন্যায় পাওয়ার জন্য এই দেশের নেটিভরা আস্তে আস্তে এগিয়ে আসছে, তার জন্য তৈরি হলো হান্টার কমিশন। হান্টার কমিশনের রিপোর্টগুলো দেখুন। এই হান্টার কমিশনেই জ্যোতিরাও ফুলে এবং সাবিত্রী ফুলে ব্রিটিশ পার্লামেন্টে গিয়ে ভাষণ দিলেন এবং প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বললেন, যে সংখ্যা অনুপাতে ভাগিদারি দিতে হবে এবং সেই সংখ্যা অনুপাতে ভাগিদারিটাই হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যে দিয়ে গৃহীত হলো, যে অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যে দিয়ে এই সংখ্যা অনুপাতে মানুষগুলোকে ধীরে 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 সামাজিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে তুলে আনতে হবে, আস্তে আস্তে করে তুলে আনতে হবে। এই পরিকল্পনা নিয়ে বাবা সাহেব ডক্টর আম্বেদকরের সময় সাইমন কমিশন গঠন হয়েছিল। এই হান্টার কমিশনের যে রিপোর্ট এবং তার যে ইমপ্লিমেন্টেশন কতটা এগিয়েছে সেটা তদারকি করার জন্য আপনারা জানেন যে এই সাইমন কমিশনকে বাধা দেওয়া হয়েছিল এবং সেখানে লালা লাজপত রায় মারা গিয়েছিলেন। বাধা দিয়েছিল অন্য কারণে, যে একটা কমিশনে পুরোটাই কেন সাদা চামড়ার মানুষেরা থাকবে, এরা গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন বলে স্লোগান দিয়েছিল। আপনারা এগুলো পড়েছেন ইতিহাসের পাতায়। তো এই সমস্ত কিছু ঐতিহাসিক এই যে ধারাভাষ্যগুলো, এই ধারাভাষ্যগুলোই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে উঠে আসে এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দুইজন মূল নিবাসী, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এবং জয়পাল সিং মুন্ডা,
এরা একেবারে শার্দুলের মতো সিংহ গর্জন করে বুঝিয়ে দেয় বাবা সাহেব যেভাবে এই গান্ধীর বাধা সত্ত্বেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে এসেছিলেন এবং দুটো ভোট আদায় করেছিলেন। এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং দুটো ভোট আদায় করার বিরুদ্ধে গান্ধী জেলে অনশন শুরু করে দিয়েছিল এবং তার ফলে আপনারা জানেন পুনা চুক্তি হয়েছিল। কারণ এই জেলে আন্দোলন করছে তখন জাতি দাঙ্গা শুরু হয়ে গেল সারা ভারতবর্ষ জুড়ে, আম্বেদকরের উপরে চাপ এলো, আম্বেদকর তখন এই পুনা প্যাক্ট করতে বাধ্য হলেন। এই সমস্ত ক্ষত বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর এবং জয়পাল সিং মুন্ডার মনের মধ্যে ছিল, তাই তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে গোটা ভারতবর্ষের চিত্রটা তুলে ধরলেন। সামাজিক ন্যায় পাবার জন্যে এই জনসংখ্যা অনুপাতে তাদের ভাগিদারি অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যে দিয়ে পূরণ করতে হবে। এবং তিনি বললেন, দিস অ্যাফার্মেটিভ অ্যাকশন ওয়ার নট অ্যান এক্সেপশন টু ইকুয়ালিটি but a practical means to fulfill true equality and opportunity. সুতরাং এই যে যারা সংরক্ষণ 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 বলে চেঁচাচ্ছে তারা জানেই না যে এটা টু ফুলফিল ট্রু ইকুয়ালিটি অ্যান্ড অপরচুনিটি। এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে শিক্ষাক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, পলিটিক্যাল পাওয়ারের ক্ষেত্রে তার যারা পিছিয়ে আছে সেই সমস্ত মানুষগুলো হচ্ছে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পাবে। এবং এখানে আরেকটা বলে দেওয়া হলো যে 10 বছরের মধ্যে এই পলিটিক্যাল রিজার্ভেশনটাকে তুলে দিতে হবে। দম থাকলে পলিটিক্যাল রিজার্ভেশন তুলে দিন, আমরা বাধা দিচ্ছি না পলিটিক্যাল রিজার্ভেশন। তাহলে এই যে ভাড়েকার টাট্টু, পুনা প্যাক্টের ফলে যে দালাল সমাজ জন্মেছে সেই দালাল চামচাগুলো বাদ চলে যাবে। তখন এই ভারতের মূল নিবাসীরা তারা নিজের দমেই তার ক্যান্ডিডেটকে তার পার্টিতে দাঁড় করানোর চেষ্টা করবে। কিন্তু পুনা প্যাক্টে ওই দালাল চামচাগুলো এখানে দালালি করছে, তার নিজের সমাজের প্রতি গদ্দারি করছে। আমরা বলছি পলিটিক্যাল এই সমস্ত রিজার্ভেশন ফিজার্ভেশন তুলে দেওয়া হোক, ওগুলো দরকার নেই, ওখানে দালাল চামচা তৈরি হচ্ছে। আপনারা বলুন তো ভাই, স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হচ্ছে, ঢোল পিটিয়ে, ঢাক বাজিয়ে, কাড়া নাকাড়া বাজিয়ে, ঘর ঘর তেরঙ্গা টেরঙ্গা করে একেবারে বন্দে মাতরম গাওয়া হচ্ছে। এই যে 80 বছর পূর্ণ হয়ে গেল, 80 বছর পরেও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যে প্রতিশ্রুতি দিয়ে এই অ্যাফার্মেটিভ অ্যাকশন, সামাজিক ন্যায় স্থাপন করার জন্যে যে অ্যাফার্মেটিভ অ্যাকশন শপথ নেওয়া হয়েছিল সংবিধানের মধ্যে দিয়ে, সেই শপথ কোথায় দাঁড়িয়ে আছে? আপনারা জানেন কেউ যে সেই শপথ কোথায় দাঁড়িয়ে আছে? খুব চেঁচামেচি করছেন যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের রিজার্ভেশন তুলে দেওয়া হোক। 80 বছর ধরে কেন এই দেশে জাতপাত থাকবে? প্রশ্ন করবেন না যে কেন জাতপাত রয়েছে, কাদের জন্য এই জাতপাত রয়েছে? 80 বছর পরেও শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সমাজ সামাজিক ন্যায় পেয়েছে। তার চিত্রটা দেখবেন, সেই চিত্রটা রয়েছে মন্ডল কমিশনের মধ্যে দিয়ে। সেই মন্ডল কমিশনের রিপোর্ট আপনারা পড়েন না, সেখানে লুকিয়ে আছে। দেখুন, সেখানে রয়েছে যে 6748টি জাতি আছে। সেই জাতি কিভাবে বিভক্ত আপনারা জানেন? যে এখানে ব্রাহ্মণের পার্সেন্টেজ কত? ব্রাহ্মণরা কি মূল নিবাসী, অ্যাবরিজিনাল? এই ইউরেশিয়ান যাযাবরেরা কবে থেকে এখানে এলো, তাদের পার্সেন্টেজ কত? এই ভারতের
গোটা সমাজ ব্যবস্থা চতুর্বর্ণে বিভক্ত হয়ে আছে। সুতরাং এই যে ব্রাহ্মণদের যে পার্সেন্টেজ, এখানে ব্রাহ্মণ হিসেবে লেখা আছে ইউরেশিয়ান যাযাবরদের একটি অংশ, তারা নিজেদের ব্রাহ্মণ নাম দিয়েছে। সেই ব্রাহ্মণদের পার্সেন্ট হচ্ছে ভারতবর্ষে 100 জন মানুষের মধ্যে 3.5 জন মানুষ। ভারতবর্ষের অ্যাবরিজিনালরা কবে বুঝবেন যে ইউরেশিয়ান যাযাবরদের কাছে আপনারা প্রধানত হয়ে আছেন? ব্রিটিশকে তো তাড়িয়ে দিয়েছিলেন, শকুন পাঠান মোগল সব তাড়িয়েছেন। এই ইউরেশিয়ান শত্রুদের কবে তাড়াবেন, যারা এখনো বর্ণ ব্যবস্থার মধ্যে দিয়ে আমার আপনার কামাই করা খাবার খেয়ে গন্ডে পিণ্ডে চেটে চুটে সাফ করে আপনাকে গোলাম বানাচ্ছে, প্রধানত করছে। এগুলোকে চিনবেন কি করে? নাকি চরণামৃত এত ভালো লেগে গেছে আপনাদের? চরণামৃত পান করতে এত মজা? স্বাধীন আপনারা হতে চান না? বিচার থেকে স্বাধীনতা, অন্ধবিশ্বাস থেকে স্বাধীনতা, কুসংস্কার থেকে স্বাধীনতা, জুমলাবাজি থেকে স্বাধীনতা, কবে সেই আজাদি হবে? ওবিসিদের সংখ্যা হচ্ছে 52%। এই ওবিসিদের নিয়ে একটা সেন্ট্রাল তালিকা তৈরি করেছিলেন মন্ডল সাহেব। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মিলে সমগ্র ভারতবর্ষের সংখ্যা হচ্ছে 22.5%। মাইনরিটি হচ্ছে 10.5%, ক্ষত্রিয় যাদের বলা হয় 5.5%, আর বৈশ্য যাদের বলা হয় তাদের 6%। এবার বন্ধুরা বুঝে নিন যে সামাজিক ন্যায়ের তুলাদণ্ড কি? তুলাদণ্ড লুকিয়ে আছে যে জমি কার কতটা রয়েছে, তুলাদণ্ড লুকিয়ে আছে যে বিজনেস বা ব্যবসা কার মধ্যে কতটা রয়েছে, তুলাদণ্ড লুকিয়ে আছে যে গভর্নমেন্ট সার্ভিস, এই যে গোটা যে সমাজ, সেই সমাজের কার কতটা রয়েছে, আর রয়েছে যে পলিটিক্যালি কারা কতটা রিপ্রেজেন্ট করতে পারছে। ক্ষত্রিয়দের হাতে জমি 80%, বৈশ্যদের হাতে জমি 7%, ওবিসি সেই ওবিসিদের আছে 5%। আর ভাবতে পারছেন 22.5% শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, তাদের হাতে জমি মাত্র 1%। ব্রাহ্মণ 3.5%, তাদের হাতে জমি 5%-এর উপরে। এখন আরো 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 অনেক বেশি। এই যে পলিটিক্যাল পার্টিগুলো দেখেন, এই পলিটিক্সে ব্রাহ্মণের প্রতিনিধিত্ব, ব্রাহ্মণের সংখ্যা কত? 3.5%। পলিটিক্সে ব্রাহ্মণ 41%, 41%। ক্ষত্রিয় তাদের সংখ্যা 5.5%, রাজনীতিতে তাদের অংশগ্রহণ 15%। বৈশ্য তাদের সংখ্যা 6%, তাদের রাজনীতিতে অংশগ্রহণ 10%। ওবিসি ভাবুন, ওবিসি 52%, তাদের পলিটিক্যাল যে ভাগিদারি, সেই ভাগিদারি 8%। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, বি.আর. আম্বেদকর শুধু নয়, মানে জয়পাল সিং মুন্ডা পর্যন্ত এর সঙ্গে ছিলেন, তাই পলিটিক্যাল যে রিজার্ভেশনটা 22.5% করে দিয়েছিলেন ওই সময়, সেইটাই আছে। এই মাইনরিটি সমাজের প্রতিনিধিত্ব মাত্র 2.5%। ভারতের কনস্টিটিউশন লাগু হওয়ার আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট, সেই ডিবেটের পরিপ্রেক্ষিতে কনস্টিটিউশনে যে সমস্ত প্রভিশনগুলো রাখা হয়েছে এবং তাতে শপথ করে যারা ক্ষমতায় এসেছে তারা প্রতিশ্রুতি পূরণ করতে পারলো না কেন? এর একমাত্র উত্তর হলো এই জাতিবাদী মানসিকতা। ছোটবেলায় আপনারা পড়েছিলেন না ওই লীলা মজুমদারের একটা গল্প? সেখানে একটা শিক্ষণীয় বিষয় ছিল, বন থেকে জানোয়ার তুলে আনা যায় কিন্তু জানোয়ারের মন থেকে বন তুলে ফেলা যায় না। এই যে ব্রাহ্মণবাদী যে মানসিকতা তৈরি হয়েছে, যে বিভেদ তৈরি করো, যেভাবে পারো বিভেদ তৈরি করো, সেই বিভেদের যে ভয়ঙ্কর আদিম হিংস্রতা, সেই আদিম হিংস্রতা এই ইউরেশিয়ান সমাজ
কিছুতেই তার মন থেকে তুলে ফেলতে পারছে না। আর যার জন্যই তারা ভারতবর্ষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের আদিবাসী ভাষায় একে বলা হয় দিকু। বর্ণবাদী মানুষদের মন থেকে কবে এই জাতপাতের আগাছা এবং বিষাক্ত ভেদভাব নির্মূল হবে আমরা জানি না, ভবিষ্যৎ সেটা জানে। আমরা যারা চাকরি বাকরি পেয়ে এখানে এসেছি, আজ পর্যন্ত এসেছি, তারা ফেস করেছি রিটেন পরীক্ষায় আমরা 10 জনের মধ্যে স্ট্যান্ড করলেও যখন ভাইভা দিতে গেছি তখন যারা সামনে বসে আছে তারা সবকটা সবর্ণ সমাজের মানুষ, তাদের বোনের মধ্যে রয়েছে ওই আদিম হিংস্র বর্বর জাতির মানসিকতা, যার জন্য যখনই সে পরিচয়টা জানছে ভাইবার সময়, মুখোমুখি পরীক্ষার মৌখিক পরীক্ষার সময়, তখন আমাদের ছেলে মেয়েরা 10 পর্যন্ত রিটেন পরীক্ষায় স্ট্যান্ড করা সত্ত্বেও তাকে ফেল করে দেওয়া হয়েছে। আর এই ফেল করে দেওয়ার পরে এই যে চাকরিটি, সেই চাকরিটি ব্যাকলগ হয়ে গেছে। আইন করেছে ওরা যে 2 বারের বেশি যদি এই চাকরিতে সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায় তবে ওটা আনরিজার্ভ হয়ে যাবে। সুইটেবল ক্যান্ডিডেট, ভাবুন ম্যাথরের চাকরির জন্য পরীক্ষা হলো, সেখানে পিএইচডি করা ছেলে মেয়েরা এখানে পরীক্ষা দিচ্ছে কলকাতায়। ম্যাথরের চাকরিতে এই 4th ক্লাস স্টাফ হতে গেলে যোগ্যতার কি লাগে? শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগে ক্লাস 8 পাস। এখন আর ক্লাস 8 পাসের কোনো মূল্য নেই। ঘরে ঘরে বিএ এমএ পাস করা ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না। আপনারা দেখলেন এর আগে আমি যখন দেখালাম যে ব্রাহ্মণের সংখ্যা 3.5% হওয়া সত্ত্বেও চাকরি ক্ষেত্রে কি করে এরা 62% দখল করে নিল? এই ব্যাকলগের ফাঁদে, আনরিজার্ভ করে দেওয়ার ফাঁদে ফেলে আমাদের যে অংশ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসির যে অংশ, সেই অংশে কেড়ে খাচ্ছে, তাদের পাওনা কেড়ে খাচ্ছে এই 62% ব্রাহ্মণ সমাজ। লজ্জা হয় না? তারপরে ব্রাহ্মণ সমাজের মধ্যে থেকে চিৎকার করছে মেধা মেধা। আর মেধা তো দেখেছি আমরা জয়পুর হাইকোর্টের একজন জজের কাছ থেকে, তিনি পরিষ্কার করে সাংবাদিকদের সামনে বলছেন ময়ূরের চোখের জল খেয়ে ময়ূরী প্রেগনেন্ট হয়, এই হচ্ছে এদের শিক্ষা। একজন জজ বলছেন গোবরের মধ্যে, গোচনার মধ্যে উৎকৃষ্ট মানের খাদ্য আছে, অনেক গাধা গরু সেগুলো, সেই উচ্ছিষ্টগুলো যেগুলো গরু তার শরীরের মধ্যে ধারণ করলে গরু অসুস্থ হয়ে যাবে, আর এই গাধাগুলো সেইগুলো রুটির সঙ্গে খাচ্ছে, এই হচ্ছে এদের মেধা। সেই মেধার বড়াই করছে। এরপরে আর একটা চক্রান্ত শুরু হয়েছে। এ তো সরকারি চাকরি এইভাবে দেওয়া হয়নি, আর একটা চক্রান্ত কি? প্রাইভেটাইজেশন। এই প্রাইভেটাইজেশন করা হলো কেন? ব্রিটিশ ভারতে যখন উডের ডেসপাস তৈরি হলো, তারপরে হান্টার কমিশনের রিপোর্টের সময় আমরা দেখতে পেলাম যে সমস্ত কাজগুলো আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিংবা ব্রিটিশ সরকারের কাজ, তার 95% সরকারি কাজ, সরকারি চাকরি ভারতের মানুষেরা, ভারতের মূল নিবাসীরা পাচ্ছে। আইসিএস পরীক্ষা দিয়ে 4% উচ্চ পদাধিকারী হচ্ছে, আমরা এই সময় ব্রিটিশ ইন্ডিয়াতে দেখেছি। 1947 সালেই এই যে উডের ডেসপাস থেকে সরকারি স্কুল খোলা হলো, খোলা হয়ে বিভিন্ন জায়গায় তারা যেতে শুরু করলো। আর যাওয়ার পরেই ওই সরকারি চাকরিগুলো যেগুলো 95% ছিল, 1947 সালের মধ্যে এই সবর্ণ সমাজের মানুষেরা সেগুলোকে দখল করে নিয়ে 50% মাত্র চাকরি, যেখানে মূল নিবাসীদের চাকরি হওয়ার কথা 85%-এর ওপরে, সেখানে 50%-এর ওপরে চাকরি খতম করে দিল একেবারে স্বাধীনতার প্রাক্কাল পর্যন্ত। বন্ধুরা এখন জানেন এই মুহূর্তে সরকারি চাকরি কত? 2% মাত্র। আর
বাকিটা সবটাই চলে গেছে বেসরকারি জায়গায়, যেখানে কোনোদিন অ্যাডভার্টাইজমেন্ট করে মানে যে 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে সেখানে চাকরি হয় না। শুধুমাত্র ভারতবর্ষের এসসি এসটিদের বঞ্চিত করার জন্যই প্রাইভেটাইজেশনের ফাঁদ তৈরি করে শিক্ষিত এসসি এসটিদের এইভাবে চাকরি থেকে বঞ্চিত করছে। আর সরকারি চাকরি মাত্র 1.9%, আমরা 2% ধরলাম। এখানে কত পার্সেন্ট প্রতিনিধিত্ব করে? পার্সেন্টেজটা তো আপনাদের বলে দিলাম যে 22.5%-এর উপরে থাকে এসসি এসটিরা। সেখানে সরকারি চাকরিতে কত আছে? এই যে 1.9% সরকারি চাকরি আছে, সেখানে প্রতিনিধিত্ব কত? বাকিটা তো চলে গেছে। 98% চাকরি আপনাদের দখলে চলে গেছে। বাকি আছে মাত্র 2%, যেখানে এসসি এসটি ওবিসিদের পাওয়ার কথা। ভারতের জেনজি আর ভারতের জেন আলফারা সংখ্যায় 92%। এখন জেন আলফারা স্কুলগুলো ঠিক করার জন্য সরকারকে সোজাসুজি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। জেনজিরা জাতপাত ভেঙে গুড়িয়ে দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত সংসদে আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। সংখ্যা বলি মানুষ সচেতন হয়ে উঠেছে। বন থেকে নিয়ে আসা যে আদিম হিংস্র মানসিকতা, যেটা ভারতের জাতপাতের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন এবং এসসি এসটিদের মা বাপ তুলে গালাগালি করছেন, সংরক্ষণ নয়, ওটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সামাজিক ন্যায়ের অংশ। এদেশের মূল নিবাসী তারা, দেশটি তাদের। সেই তাদের যে প্রপোর্শন, সেই প্রপোর্শন পাওয়ার পক্ষে আপনারা যদি বাধা হয়ে দাঁড়ান, এই মানুষগুলো তীরধনুক ত্যাগ করেছে, এই মানুষগুলো ঢাল সড়কি ত্যাগ করেছে, ওই কনস্টিটিউশনের জন্য শিক্ষিত হয়েছে, কিন্তু আপনারা হাতে শস্ত্র তুলে নিয়েছেন। এই মানুষগুলো যেদিন জেগে যাবে, ওগুলো লুকোনোর জায়গা পাবেন না। ভারতের মানুষ হিংসায় কোনোদিন বিশ্বাস করেনি। তারা পরিষ্কার করে বলেছে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সবার পাওনা সবাই যদি পায়, তাহলে তো কোনো সমস্যা থাকে না। আপনি বেশি খেতে চান, আপনার লোভ বেশি, আর সেই জন্যই ভারতবর্ষের মূল নিবাসী, ভারতবর্ষের অ্যাবরিজিনাল, ভারতবর্ষের ইন্ডিজিনাস মানুষের ক্ষেত্রে আপনারা পীড়াদায়ক হয়ে উঠেছেন, দুঃখদায়ক হয়ে উঠেছেন, যন্ত্রণাদায়ক হয়ে উঠেছেন। এই মানুষ একত্রিত ভাবে যেদিন জয় ভীম বলে আকাশ পাতাল মুখরিত করে নীল ঝড় আনবে, সেই ঝড়ে খড়কুটোর মতো আপনারা ভেসে চলে যাবেন। ভারতের সংবিধান আছে, সেই সংবিধান সবাইকে সমান সুযোগ দিয়েছে। সংবিধান মানুন, দেশের গণতন্ত্র মানুন, দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য প্রতিজ্ঞা করুন, এবং মনের মধ্যে থেকে ওই যে আদিম হিংস্র বর্বরতা মানসিকতাটাকে বিসর্জন দিয়ে মানুষ হয়ে উঠুন। তাহলে এই যে আমার 92% ভাই বোনেরা, আপনাদেরও ভাই বোন বলতে একটু দ্বিধা করবেন না। অনেক দিন ধরে আপনাদের খাইয়েছে, পরিয়েছে, শেল্টার দিয়েছে এবং অধিকার দিয়েছে। সেই অধিকারকে ব্যবহার করে আপনারা যেখানে বাস করছেন, যেখানে এলেন, সেই দেশের মানুষকেই বেনাগরিক করে দেওয়ার চেষ্টা করছেন। মানুষগুলো একবার সচেতন হয়ে গেলে মুশকিলে পড়ে যাবেন ভাই। তাই মানে বিনীতভাবে আপনাদের ওই হিংস্র মানবিকতার কাছে আমি আবেদন রাখতে চাই, ওটাকে এলিমিনেট করে দিন এবং ভারতবর্ষের যোগ্যতর সুনাগরিক হয়ে ওঠার চেষ্টা করুন। আপনাদের সকলের কল্যাণ কামনা করে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।